টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্য যুদ্ধ কোন দিকে যাচ্ছে সে বিষয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হবার পরও থেমে নেই হামলা। তবে পাল্টা জবাব দিচ্ছে ইরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে দেশটি। এতে ধীরে ধীরে যুদ্ধ ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চল জুড়ে। কতদিন স্থায়ী হবে এই যুদ্ধ? অসময়ী যুদ্ধের পরিণতিই বা কি? এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছে শুরুতে আমি জানতে চাচ্ছি, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপক্ষে ইরান যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এই যুদ্ধ আসলে কতদিন স্থায়ী হতে পারে এবং এই যুদ্ধের পরিণতি কি আপনার কাছে কি মনে হচ্ছে? মাত্র হয়তো 72 ঘন্টা হয়েছে বা আরেকটু বেশি। আহ, so it's খুব এখনই সবকিছু প্রেডিকশন করাটা কঠিন, কারণ যখন যুদ্ধ কেউ শুরু করে তখন একটা প্ল্যান থাকে, এবং কিন্তু সেই প্ল্যানটা প্রায় কিন্তু এটা আহ, বলা হয় যে 24 ঘন্টা পরে আর সেই প্ল্যান ঠিক থাকে না। যেমন আপনার ইউক্রেন যুদ্ধ, পুতিন অনেক ক্যালকুলেশন করে ভেবেছিলেন যে ওভার এ উইকেন্ড উনি ইউক্রেনের রাজধানীতে উনার ট্রুপস চলে যাবে এবং একটা সরকার সেখানে গঠন করবেন যারা তার প্লায়েবল গভর্নমেন্ট, তারা তার অনুগত থাকবে। ক্যান্ডিডেটও রেডি ছিল। কিন্তু দেখেন আজকে 4 বছর ধরে দে আর স্লাগিং অন ইচ আদার, এবং সমস্ত রাশিয়ার ইকোনমি অ্যান্ড ইউক্রেন তো বটেই। মানে আমরা এক্স্যাক্টলি জানি না, বাট লক্ষাধিক হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে জনসংখ্যার দিক দিয়ে, হতাহত প্লাস ইকোনমি, সমস্ত বিশ্বের ইকোনমিকে নেড়ে উঠছে। সুতরাং যে কোনো যুদ্ধ শুরু করা যায়, এটার শেষ কোথায় হবে সেটা বলাটা খুব মুশকিল। তবে এখন এটা যে আমাদের শুরু হয়েছিল কতগুলো বেসিক এইমে, যেটা ট্রাম্প বলেছিলেন যে আমাদের ওর নিউক্লিয়ার প্রোগ্রামগুলোকে আমরা স্তব্ধ করে দিব, এবং তার যে মিসাইল ফোর্স, তারা স্পেশালি যে ব্যালিস্টিক মিসাইল গুলো আমরা রাখতে দিব না। এবং থার্ড অপশন ছিল যে এই সুযোগে যদি রেজিম চেঞ্জ করা যায়, যদি তাদের জনগণ রাইজ করে, জনগণ যদি জেগে উঠে, তাহলে হয়তো আমরা রেজিম চেঞ্জ করব। কারণ ইরান দীর্ঘদিন ধরেই আমাদের আমাদের সাথে তার সম্পর্ক অত্যন্ত খারাপ, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। কিন্তু এখন উনি নিজেই বলছেন যে 4 সপ্তাহের আগে কিছুই বলা যাচ্ছে না। এখন 4 সপ্তাহ, এখন তো 1 সপ্তাহ যায়নি। এতে কিন্তু অনেক স্ট্রেন, উভয় পক্ষেই যথেষ্ট লোকক্ষয় অতটুকু না হলেও, মানে আপনার যুদ্ধটা বেশ আহ, কঠিন যুদ্ধ উভয় পক্ষেই। এবং যেটা প্রথমে এরা অবশ্যই একটা ট্রাম্প কার্ড ইয়ে করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেটা হচ্ছে যে তারা আহ খামেনিকে শুধু সরায়নি, খামেনি এবং তাদের অ্যাবাউট 40 জন টপ কমান্ডার্স এবং কয়েকজনকে তো একই সঙ্গে ওই একই একটা মিটিং এ তারা যে সমবেত হয়েছিল সেখানে আক্রমণ করেছিল। এটা অবশ্যই ইরানের পক্ষে একটা বিরাট, আমি বলবো, ইন্টেলিজেন্স ফেইলিয়ার ছিল। বিশেষ করে গত জুনে যখন ইসরায়েলি মোসাদ বাহিনী তারা আহ, তাদের কমান্ডার্স, বেশ কয়েকজন কমান্ডার্স তখন হত্যা করেছে, প্লাস তাদের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট গুলোকে হত্যা করেছে, তখনই তাদের উচিত ছিল যে আরো বেশি প্রিকশন নেওয়া। কিন্তু গত 6 মাসে হয়তো প্যাটার্নটা এরকম হয়েছিল, তারা যথেষ্ট প্রিকশন নেয়নি। এবং তাছাড়া তাদের বোঝা যাচ্ছে যে তাদের সামরিক বাহিনীর ভিতরেই মোসাদের এজেন্টরা ঢুকে গেছে, ঢুকে তারা কাজ করছে, আগেও করেছে, এখনো করছে। অর্থাৎ ইরানি, হয়তো এমনও হতে পারে, জনগণ তো বটেই, ইরানি এমনকি তাদের মিলিটারির ভিতরেও ইনফিল্ট্রেশন যেটা হয় আর কি, যারা লুক্কায়িত শত্রু আর কি, তারা হয়তো আছে। কিন্তু যেটা আরেকটা ভুল প্রমাণিত হয়েছে, যেটা আমিও হয়তো ভেবেছিলাম যে, এবং বেসিক্যালি মার্কিন বা ইসরায়েলি প্রশাসন ভেবেছিল যে যদি আমরা আহ, খামেনিকে সরিয়ে ফেলতে পারি এবং টপ কমান্ডারদের সরিয়ে, তাহলে হয়তো তাদের মিলিটারি স্ট্রাকচারটা কমপ্লিটলি ভেঙে পড়বে। কিন্তু সেটা ভেঙে পড়েনি। এটা এটা অনেকের জন্য একটু কারণ আমাদের ট্রেডিশনাল স্ট্রাকচার যেটা হয়, সেখানে কমান্ডারদের অনুপস্থিতিতে
যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে অনেক বাধা হয়। সেটা ইরানের ক্ষেত্রে কতটুকু হবে সেটা ভবিষ্যতে বলতে পারবে। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে, যেটা আমরা মনে করি, যে ডিসেন্ট্রালাইজড কমান্ড, যে বিভিন্ন স্থানে যে কমান্ডার আছে তাদের যে অস্ত্রগুলো আছে, অস্ত্র বলতে এখন তাদের ড্রোন আর ইয়েই আছে, মানে ড্রোন আর মিসাইলস গুলো আছে, সেগুলো তারা লঞ্চ করে যাচ্ছে। তবে কতক্ষণ পর্যন্ত তারা সেটা, মানে হু গেটস এক্সস্টেড ফার্স্ট, তারা তাদের মিসাইল ফোর্স আগে শেষ হবে, নাকি এদের এয়ার ডিফেন্স যে অপারেশন করছে বা তাদের এয়ারক্রাফট যাচ্ছে তাদেরও লোকক্ষয় হচ্ছে, বেশি নানান ঘাঁটিতে আক্রমণ হচ্ছে, কে আগে হুইসেল বাজাবে আর কি। তো এখন পর্যন্ত তো আমি বলবো যে যুদ্ধ চলমান, তবে স্টেকস আর ভেরি হাই, স্টেকস আর ভেরি হাই। যদি ট্রাম্প ওনার সাকসেস, মার্কিন যুক্তরাষ্ট্র হয় কি, তারা ওই বাস্কেটবলের মতো খুব কুইকলি রেজাল্ট দেখতে চায়। মার্কিন জনগণ এবং অ্যাডমিনিস্ট্রেশনও কুইকলি একটা রেজাল্ট দেখতে চায়, লং রান অ্যাফেয়ার্সে তারা যেতে চায় না, বিশেষ করে ভিয়েতনাম এবং আফগানিস্তানের পরে তাদের এই হচ্ছে খুব কুইকলি আপনার কিছু করতে হবে। এখন যদি ট্রাম্প প্রশাসন যদি এবং বিশেষ করে মিলিটারি যদি দেখাতে পারে আগামী সপ্তাহ সপ্তাহ দুয়েকের মধ্যে যে ইয়েস উই আর উইনিং, এবং ইরান যদি নেগোসিয়েশনে আসে, তাহলে এক কথা। কিন্তু যদি এইভাবে স্লগিং চলতে থাকে, তাহলে কিন্তু ট্রাম্পের উপরেও প্রচন্ড চাপ আসবে। ইরানের জন্য হয়তো আর চাপ আসবে, কিন্তু সেই চাপ তো আমরা দেখছি না, মানে সেটা তো সোসাইটিটা এভাবে যে আমরা, ইটস নট ভেরি ওপেন, মানে ভিতরের যেসব যদি কোনো ধরনের অসন্তোষ থেকে থাকে, সেটা আহ এখনো প্রকাশ পায়নি। আর বিশেষ করে গত ডিসেম্বরে ট্রাম্প তখনও বলেছিলেন যে আমরা আমরা আসছি, সাহায্য আসছে, তোমরা এগিয়ে যাও। কিন্তু জনগণ যখন এগিয়ে গিয়েছিল, তখন কিন্তু কয়েক হাজার, মানে অন্তত 2-3 হাজার লোক মারা পড়েছে পুলিশের গুলিতে, এবং বেশ কিছু হয়তো তারা জেল ফাঁসি টাসি হয়েছে। তখন কিন্তু সাহায্য না আসাতে জনগণের, আমার মনে হয় এবার অন্তত ইরানের ভিতরে যে আহ, জনগোষ্ঠী আছে, তারা একটু সাবধান করছে। তারা মাঝে মাঝে জায়গায় জায়গায় সেলিব্রেশন হয়েছে খামেনির মৃত্যুর পরে, কিন্তু লার্জ স্কেলে তারা কিন্তু রাস্তায় বেরিয়ে আসে নাই। এবং রাস্তায় যদি বেরিয়ে না আসে, তাহলে সরকার পরিবর্তন হবে কিভাবে? আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, তো আমেরিকা তো চাচ্ছে আসলে ইরানে একটা রেজিম পরিবর্তনের তো এখন পর্যন্ত যুদ্ধের যা পরিস্থিতি, খামেনি হত্যার পর আমরা যেভাবে দেখছি যে জনগণকে আসলে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে, খামেনির বদলার প্রতিশোধ নেওয়ার একটা অঙ্গীকার তারা ব্যক্ত করেছে। সেক্ষেত্রে এই রেজিম পরিবর্তন ট্রাম্পের পক্ষে বা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হবে? আপাত দৃষ্টিতে কঠিন। এমনকি যদি তারা নেমেও যেত এই সমর্থনে, আহ, একদম যে কিছু হচ্ছে না সেটা নয়। আহ, শহরের এক প্রান্তে হয়তো যেগুলো আমরা দেখছি সেগুলা, মানে টিভি যা দেখায় সেটাই আমরা দেখি। এখন এক সাইডে দেখবেন আপনি খুবই অর্গানাইজড ভাবে তার শোক মাতম হচ্ছে, শোক প্রকাশ হচ্ছে কালো ড্রেস পরে। আবার যদি আপনি অন্যান্য চ্যানেলে দেখেন, তো আবার ওই শহরেই হয়তো আরেক প্রান্তে আপনার উলুধ্বনি হচ্ছে, মহিলারা বেরিয়ে আসছে বা পুরুষরা বেরিয়ে আসছে, ইয়াং পিপল স্পেশালি। সো দুই পক্ষই আছে, কিন্তু ডেফিনেটলি যারা রেজিমের পক্ষে শক্তি তাদের অনেক বেশি, কারণ গত 45-48 বছর ধরে একটা হোল স্ট্রাকচার তার, ইটস অলমোস্ট লাইক, আমি আগে যেমন আমাদের 60-এর দশকে কমিউনিস্ট পার্টি ছিল না, একদম ক্যাডার বেস তারা, মানে তাদের নেতৃত্বটাই ওইভাবে, এবং গ্রামে গঞ্জে তাদের ওটা সমর্থন আছে। এবং যারা সমর্থন করছে না, তারাও একটা কর্নারে আছে, কিন্তু ডেফিনেটলি হয়তো তারা মেজরিটি নয় বা বেরিয়ে আসছে না। কিন্তু যদি যুদ্ধ তাদের বিপক্ষে চলে যায়, এবং যদি অ্যাপারেন্টলি বোঝা যেত যে তারা ইসরায়েলি বা এই আহ, মার্কিন বাহিনী কমপ্লিট কন্ট্রোলে আছে এবং তারা কিছু করতে পারছে না, তখন হয়তো একটা তারা রাইজ করতো। যেমন তাদের একজন আবার নেতাও আছেন যে দেশের বাইরে আছেন, হয়তো এমনও হতে পারতো যে তাকে, সে দেশে ফিরে আসলো, এবং ঠিক যেভাবে খোমেনিকে নিয়ে আসা হয়েছিল শাহের পতনের পরে, সেভাবে একটা জিনিস হতে হতে পারতো। কিন্তু সেটা হতে পারে যদি যুদ্ধের আগামী কয়েক সপ্তাহ যুদ্ধের গতি প্রকৃতির দিকে, যদি যদি স্টেলমেট যেটাকে বলে, এ ওকে মারছে ও একে মারছে, এরকম করতে থাকলে কিন্তু
ট্রাম্প প্রশাসন নিজেও আহ, বিব্রত হবে এবং তার দেশেও বিব্রত হবে এই জন্য যে আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাসনতন্ত্র আছে সেখানে আপনি সৈন্য ডিপ্লয় করতে পারেন, এমনকি যুদ্ধ ঘোষণাও করতে পারেন, কিন্তু ফান্ডিংটা কিন্তু নির্ভর করে আহ, কংগ্রেসের উপর। কংগ্রেস যদি আপনাকে টাকা না দেয় আপনি কিভাবে যুদ্ধ করবেন? যেটা হয়েছিল আপনার এই যে কিছুদিন আফগানিস্তানে হয়েছে, যেটা আপনার ভিয়েতনামে হয়েছে। ভিয়েতনামে তারা বলে আমরা তো আমেরিকা ট্রেনিং করেছি, ভিয়েতনামে তারা বলে আমরা তো কোনো যুদ্ধ হারিনি, আমরা যুদ্ধ আমরা হারিয়ে দেওয়া হয়েছে আমাদের কংগ্রেস দ্বারা এবং আমেরিকার স্কুল কলেজগুলো মানে ইউনিভার্সিটিগুলো। আমরা তো দেখছি যে ইরানে আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একাধারে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরান যে হামলা চালাচ্ছে সেটা আসলে তার আশেপাশের যে প্রতিবেশী দেশগুলোতে যে মার্কিন ঘাঁটি আছে সেগুলোকে কেন্দ্র করে। হচ্ছে সেক্ষেত্রে আপনার ইসরায়েলের কাছে মনে হয় দূরত্ব, গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে? ইরানের যে মিসাইল ঘাঁটিগুলো আছে অধিকাংশই তো গভীর পাহাড়ের ভিতরে। সেই ঘাঁটিগুলোর মুখে আক্রমণ করা, যাতে ওই ঘাঁটির যে যেখানে তাদের অস্ত্রের ডিপো আছে সেগুলো যেন বাইর করতে না পারে। যারা বেরিয়ে আসছে সেগুলো তখন ওদের আবার একটা লঞ্চার আছে, লঞ্চারে বসিয়ে ফায়ার করতে হয়। লঞ্চার গুলো ওপেন থাকে, লঞ্চার গুলোতে আক্রমণ করা, এবং দেখেছেন ভিডিও বেশ কিছু লঞ্চার গুলো আক্রমণ হয়েছে। আর যেগুলো আপনার ওদের বেশ কিছু ফ্যাক্টরি এর মধ্যে হয়ে গেছে যেগুলোতে আপনার বিশেষ করে ড্রোনস বানানোর ফ্যাক্টরি গুলো, সেগুলোতে তারা আক্রমণ করবে। এবং এয়ারফোর্স, আমি তো ভেবেছিলাম যে যেগুলা, কারণ ইরানিয়ান এয়ারফোর্স বলতে গেলে একদম মানে খুবই এদের তুলনায় অনেক পিছনে এবং নগণ্য, কিন্তু তা সত্ত্বেও আমি অবাক হলাম যে আজকে বেশ কিছু আক্রমণ করেছে তারা তাদের এয়ারক্রাফট দিয়ে, যদিও এগুলো পুরনো। সুখোই সুখোই 20 গুলা গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট অনেক পুরনো, কিন্তু সেটা করতে তো পারলো। তার মানে তারা রানওয়ে থেকে টেক অফ করেছে। এমন কতগুলো রানওয়ে হয়তো আছে যেগুলো তারা এখনো আমেরিকানরা ডিসেবল করতে পারেনি। তবে আগামী দিনগুলোতে সেগুলোতে কাউন্টার অ্যাটাক হবে। তো এদের এদের ইয়ে হচ্ছে, এইম হচ্ছে যে আহ মিসাইল দিয়ে অ্যাটাক করা। আপনি ইসরায়েলের কথা বললেন, ইসরায়েল তো যেতে হলে তাদেরকে 1200 কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হয়। এবং জর্ডান এবং প্রথমে ইরাক, তারপরে জর্ডান অথবা সিরিয়ার উপর দিয়ে যেতে হবে। এবং এইসব জায়গায় তারা ইন্টারসেপ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওয়ারেজ গালফের যে এগুলো এগুলো শর্ট রেঞ্জ মিসাইল দিয়ে সাগরের এপার থেকে ওপারে আরো, এটা হয়তো ফ্লাইট 4 মিনিট 5 মিনিট 6 মিনিটের ডিফারেন্স। সো এগুলো ডিটেক্ট করাও ডিফিকাল্ট এবং সহজ, এগুলো সহজ সাহিত্য। তবে অনেক বেশি কিন্তু এখন এর আগেই আমেরিকানরা ওখান থেকে সরিয়ে নিয়েছে তাদের অ্যাসেট গুলো। আর যেগুলো আছে অ্যাসেট সেগুলো খুব গভীর পাথরের বাংকারের ভিতরে আছে। তারপরেও তো যেমন যেটা নেভাল বেস যেটা ইয়েতে ছিল বাহরাইন, সেই না বাহরাইন, হ্যাঁ বাহরাইনে যে নেভাল বেস সেটা আক্রমণ করেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে, বেশ কয়েকজন মারা গেছেন আমেরিকান সৈন্য সেখানে মারা গেছে। তো আগামী দিনগুলোতে এই ধরনের চলতে থাকবে যে এরা এদেরকে আহ ইসরায়েলের একটা অসুবিধা, বিরাট অসুবিধা, সেটা হচ্ছে যে দেশটা খুবই ছোট। সুতরাং যে মিসাইল গুলো যেগুলো যাচ্ছে, এ, 10টা মিসাইলের মধ্যে মনে করেন 9টা মিসাইলই আপনি আহ ইন্টারসেপ্ট করে ডিস্ট্রয় করলেন, কিন্তু যে একটা মিসাইল পড়বে সেটা কোনো না কোনো জায়গায় পড়বে। কারণ ইসরায়েলে যদি আপনি ম্যাপে দেখেন, গুগল খুব অত্যন্ত ঘন বসতিপূর্ণ, এবং হয় সেখানে কোনো শহর আছে, না হয় কোনো এয়ারপোর্ট আছে, না হয় কোনো ফ্যাক্টরি আছে, না হয় মানে কোনো একটা বিল্ট আপ এরিয়া, এবং সেখানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওই তুলনায় এদেরগুলো অনেক ইরান তো একটা বড় রাষ্ট্র, এবং ওরা ইচ্ছা করে মানে প্ল্যানই করেছে ওইভাবে ডিসপার্স করা আর কি। তো সেখানে আম, ক্ষয়ক্ষতির ইয়েটা কম। মানে বিশ্ব চাইবে এখন একটা মধ্যস্থতা করতে, কিন্তু আপনি তো জানেন যে জাতিসংঘ তো কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ। এখন ন্যাটো যদি একটা জিনিস, কয়েকটা জিনিস হতে পারে নেক্সট ফিউ ডেজ, যে আম, অনেকগুলো মধ্যপ্রাচ্যের রাষ্ট্র তারা তো ইরানকে মনে করে যে তারা তাদের একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, যেমন ইসরায়েল যেভাবে মনে করে যে ইরান তার জন্য একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট, এরকম কিছু কিছু আরব রাষ্ট্র মনে করে
বিশেষ করে সৌদি আরবিয়া, কুয়েত, তারা মনে করে ইরানকে এক্সিস্টেন্সিয়াল থ্রেট, নট নেসেসারিলি তাদের দেশের, বাট ওই শাসক গোষ্ঠী। তো তারা তো আমেরিকানদেরকে দিয়েছে ওইসব বেস রাখতে দিয়েছে। আগামী কয়েকদিনে যদি তাদের বেসামরিক ইয়েগুলোতে বা তাদের সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ হয়, এমনও হতে পারে যে দে মাইট জয়েন ইন। কেউ কেউ হয়তো লাইক সৌদি আরেবিয়া বা ওমান বা ইউএই, তারা হয়তো তাদের যেসব ইতিমধ্যে তাদের ডিফেন্সিভ গুলো তো তারা প্লে করছে। যেমন ধরেন আপনার 3টা F-15 ইয়ে করে দিল, মেরে দিল। এটা তো কুয়েতের এয়ার ডিফেন্স, যেটা অ্যাকচুয়ালি আমেরিকান পেট্রিয়টের। তো তারা হয়তো আরো অ্যাক্টিভ রোল নিতে পারে তখন কিন্তু জিনিসটা আরো বিস্তৃত হবে। তাছাড়া ন্যাটো ইজ অলরেডি, ফ্রান্স তো বোধহয় তার একটা এয়ারক্রাফট ক্যারিয়ার তারা ডাইরেক্ট করতেছে ইয়ে থেকে, আটলান্টিক থেকে ভূমধ্য সাগরের দিকে। আগামী কয়েকদিনে হয়তো সেটাও জয়েন করতে পারে। আর ব্রিটিশের জানি না, জার্মানি মাইট ইউনো ব্রিং ইন সাম ইউরো ফাইটার্স ওর সামথিং। তো তখন কিন্তু জিনিসটা আরো বিস্তৃত হয়ে যাবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং তার যে আরো যদি ন্যাটো এর সাথে যদি যুক্তরাজ্য এবং ফ্রান্স যোগ দেয়, তাদের এই আক্রমণ ইরান কতদিন ঠেকিয়ে রাখতে পারবে বা কতদিন এই আক্রমণের মধ্যে টিকে থাকবে বলে আপনি মনে করেন? যদিও তাদের ইরানের জনগণের মধ্যে ঐক্যবদ্ধতাটা কিন্তু আরো বেড়ে গেছে, আপনার কি মনে হয়? না, আমার তো মনে হয় যে ওই যে বললাম যে তারা যদি মাসখানেকও টিকে থাকতে পারে, যে ব্রেকডাউন পয়েন্টটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, বিশেষ করে আমেরিকার খুব কম। মানে অর্থাৎ এই উনি যে 3 সপ্তাহ বা 4 সপ্তাহের মধ্যে যদি কিছু না দেখাতে পারেন, তো ওরা কিন্তু আমেরিকান পাবলিক, সামনে মিড টার্ম আসতেছে, এমনও হতে পারে যে ইরানের রেজিম চেঞ্জের আগে ওখানে রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে। মানে আমি বলছি আর কি, হি মাইট লুজ পাবলিক সাপোর্ট। এবং যেটা বললাম, টাকা যদি কংগ্রেস না দেয়, তাহলে উনি কিছুতেই যুদ্ধ চালাতে পারবেন না। এবং সেটা যদি ইরানিয়ানরা মনে করে যে আসছে, তখন তারা আরো শক্ত অবস্থানে যাবে। আর যদি এখানে না, মানে আলটিমেটলি এভরি ওয়ার হ্যাজ টু কাম থ্রু নেগোসিয়েটেড সেটেলমেন্ট। এখন উনি ওনার যে অবজেক্টিভ ছিল, ওই অবজেক্টিভ গুলা যদি উনি আদায় না করতে পারেন, ট্রাম্প, তাহলে ধরেন আপনার মিসাইল ফোর্সও থেকে গেল যতটুকু আছে। যে আপনার নিউক্লিয়ার ইয়ে তো ওরা আগেই বলেছে, নিউক্লিয়ার ইজ নট এন ইস্যু এনিমোর। কারণ নিউক্লিয়ার ওদের ফ্যাক্টরি ট্যাক্টরি এটিও উনি ধ্বংস করেছেন, এবং ওরা বলেছে যে আমরা ওপেন করে দিব আইইএর দিয়ে। কিন্তু এরা চাচ্ছে যে নিউক্লিয়ার কোনো পাওয়ারই থাকবে না, ইন দ্য সেন্স দ্যাট ওরা বলছে তোমার এত তেল গ্যাস, তোমার নিউক্লিয়ার রিয়েক্টরের দরকার কি? বাংলাদেশ যেমন আমাদের কিছুই নাই, তো আমরা নিউক্লিয়ার রিয়েক্টর আমাদের জাস্টিফিকেশন থাকতে পারে। ইন্ডিয়া যেমন তার, যেহেতু তার তেল সবই আনতে হয় বাইরে থেকে, তারা দেখেন আসো, ওরা বলছে যে তোমার দরকার কি? রিসার্চের জন্য রিসার্চ রিয়েক্টর করো, তুমি এত বড় পাওয়ার প্ল্যান্ট দরকার নেই। সেগুলো আরেকটা বিসাইড দি পয়েন্ট। কিন্তু তার আগে কিন্তু এই আগামী কয়েক সপ্তাহ উইল বি ভেরি ক্রুশিয়াল ফর বোথ দ্য পার্টিজ। আমি এট দিস স্টেজে আমি বলতে পারছি না, যদিও যুদ্ধক্ষেত্রে হয়তো ওয়েস্টার্ন পাওয়ার অনেক এগিয়ে যাবে, কিন্তু যেটা ওই যে বললাম এসিমেট্রিক ওয়ারফেয়ার, এদের যদি, এরা যেহেতু অলরেডি আন্ডারডগ, ইরান ইজ এন আন্ডারডগ, তারা মিসাইল আর ইয়ে দিয়ে ইয়ে করছে, এটা যদি তারা করতে থাকে, তাহলে সেটা চালিয়ে যাওয়া পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আপনার কাছে শেষ একটা প্রশ্ন, এই যুদ্ধ যদি দীর্ঘ হয় সেক্ষেত্রে স্যার বাংলাদেশের মতো যে দেশগুলো আছে যারা আমদানি নির্ভর জ্বালানি তেল এবং বিশাল একটা শ্রম বাজার রয়েছে মধ্যপ্রাচ্যে, সে দেশগুলোর উপর কি প্রভাব পড়বে? আমি আমি মনে করি অত্যন্ত খারাপ বিরূপ প্রভাব পড়বে, বিশেষ করে বাংলাদেশের। আমি বাংলাদেশের কথা বলতে পারি। আমাদের তেল এবং গ্যাসের রিজার্ভ একদম নাই। আহ, আজকে পত্রিকাতেই আসছে, এবং 6 সপ্তাহ, অর্থাৎ যখনই আমরা যদি এই সাপ্লাইটা অলরেডি তো খুব কমে গেছে, 70 লেস দেন 70% যাচ্ছে। আপনি যে আজকে আমি ইয়ে দেখলাম, শিপ ট্র্যাকার একটা ইয়ে আছে, চ্যানেল ইয়ে, আপনি প্রত্যেকটা জাহাজের গতিপথ দেখতে পারেন, যেটা অত্যন্ত বিজি থাকার কথা, সেখানে ট্রাফিক নাই বললেই চলে। জাহাজ সব বেরিয়ে গেছে অথবা কোনো জাহাজ ঢুকছে না। এইভাবে যদি চলতে থাকে, তারপরে কাতার ইতিমধ্যে ডিক্লেয়ার করে দিয়েছে যে আমাদের গ্যাস রপ্তানি বন্ধ, তাহলে কিন্তু আমাদের ডোমেস্টিক বাজারে সাংঘাতিকভাবে ক্রাইসিস হবে। আমাদের শিল্প কারখানা যেগুলো গ্যাস নির্ভর,
অয়েল নির্ভর, এগুলোতে সাংঘাতিক সমস্যা হবে, ট্রান্সপোর্ট সেক্টরে প্রবলেম হবে আমাদের। উই আর অলরেডি ফেসিং এ টেরিবল প্রবলেম ইকোনমি, সেখানে আর ধাক্কা আমাদের সহ্য করা কঠিন হবে। আমরা চাইবো, মানে উই ফার্ভেন্টলি হোপ দ্যাট ইস এই যুদ্ধটা অতি জলদি বন্ধ হয়ে যাক বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থে। এটা অত্যন্ত প্রয়োজনীয়। আর আপনার সেম থিং উইথ দা আমাদের মাইগ্রেন্ট পপুলেশনের জন্য, যদি ওখানে ডিসরাপশন হয়, অনেক কাজ বন্ধ হয়ে যাবে, বেতন দিতে পারবে না, বা বেতন নানান অজুহাতে বেতন দিবে না, এমনি তারা নানান ভাবে আমাদের ঠকিয়ে থাকে, আমাদের শ্রমিকদের তারা আরো ঠকাবে। এবং আজ আলটিমেটলি যখন আমাদের রেমিটেন্সটা কমে গেলে আমাদের আরেক বিপদ হতে হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা।